নমস্কার। একটা সময় ছিল ত্রিপুরাতে প্রধানত দুটো দলই ছিল, এক সিপিএম আর কংগ্রেস। 2018 নির্বাচনের পর এর চিত্র পুরোপুরি পাল্টে যায়। কংগ্রেস ত্রিপুরাতে আজ ক্ষয়িষ্ণু শক্তি। 2025 সালে কংগ্রেস কি অবস্থায় আছে তা জানার জন্য আমি এসেছি কংগ্রেস ভবনে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা। নমস্কার। নমস্কার, আপনাদের শুভেচ্ছা জানাই। আচ্ছা, 2025 সালে দাঁড়িয়ে কংগ্রেস কিভাবে ত্রিপুরাতে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে? সর্বভারতীয় দল হিসেবে সারা দেশ জুড়ে যে দলের স্বাধীনতোত্তর সময় থেকে প্রশাসন এবং সংসদের বিরোধী দল রাজ্যে রাজ্যে শাসন ক্ষমতায় এবং কখনো কখনো বিরোধী দলের ভূমিকা পালন, এগুলি একটা ধারাবাহিকতা। তো এই ধারাবাহিকতায় রাজনীতির যে উত্থান পতন, এতে প্রকৃত রাজনীতিবিদ বা রাজনীতি করার যে আদর্শগত যে ভাবনা, এটা ভারতবর্ষে একমাত্র কংগ্রেস দলের মধ্যেই বিদ্যমান। এবং কংগ্রেস দল সারা দেশে ছিল, আছে, ভবিষ্যতেও আরও ব্যাপক শক্তিশালী হিসাবে পরিগণিত হতে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সামনে কি কি চ্যালেঞ্জ আপনাদের সামনে আসছে? এই মুহূর্তে দেশ এবং রাজ্য দুটি ক্ষেত্রেই সংবিধান, গণতন্ত্র, ন্যায় বিচার এর যে মূল্যবোধ, এটাকে শক্তিশালী করা, সার্বিকভাবে দেশের সমস্ত অংশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারকে এটাকে রক্ষা করা, এটা যেমন একটা চ্যালেঞ্জ। সাথে সাথে বিগত কংগ্রেস বা কংগ্রেসের জোটের যে সরকার দেশের ক্ষমতাসীন যে সমস্ত পদক্ষেপগুলি, এই পদক্ষেপগুলিকে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে বাঁচিয়ে রাখা, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক ক্ষমতায়ন সহ দেশের স্বার্থে সেগুলিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের কংগ্রেস দলের সৈনিক হিসাবে বা কংগ্রেস দলের যারা গান্ধীবাদী আদর্শে, জাতীয়তাবাদী মূল স্রোতের সঙ্গে কাজ করে চলেছে, তাদের সামনে এটা একটা এখন বড় চ্যালেঞ্জ রূপে দেখা দিয়েছে। এই মুহূর্তে যে রাজ্য কংগ্রেসে তার সাংগঠনিক ক্ষমতা কিরকম আপনি আসার পর যেটা আপনি অনুভব করছেন? যে কিছুদিন আগে আমাদের 2018 থেকে 2023 এটা যদি আমরা দেখি, সেখানে কংগ্রেস দল তার সাংগঠনিক দুর্বলতা বলুন, জনভিত্তি বলুন, এটা খানিকটা শিফট হওয়াতে তার ফলাফল হয়তো সেই রকমভাবে লক্ষ্য করা যায়নি। কিন্তু বর্তমানে সংগঠন তৃণমূল স্তরে যেভাবে আমরা আমাদের গঠন করার কাজ চলছে,
এতে আগামী দিনগুলিতে দল এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকাঠামোগত দিক থেকে উল্লেখযোগ্য স্থান এটা। তো মোটামুটি মানে আপনার ধারণার মধ্যে বা হিসাব মতে কংগ্রেসের মোটামুটি কতজন অ্যাক্টিভ মেম্বার আছে ত্রিপুরাতে? দেখুন, আমাদের তো মানে মেম্বারশিপ ড্রাইভ যেটা হয়েছিল 2021-22 হুম। এবং তার পরবর্তী সময়ে এটা সকলেরই জানা যে একটা বড় অংশ বিভিন্ন দল থেকে কংগ্রেস দলে এসে যোগদান করেছে। আমরা কিছুদিন আগেও আমাদের যে দলের পক্ষ থেকে আমরা যে কতগুলি কর্মসূচি আমরা গ্রহণ করেছি, দলের বিভাগ শাখা এগুলি থেকে আমরা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের দলের বিভিন্ন বিভাগে শাখা সংগঠনে একটা বিরাট অংশের মানুষের তাদের অংশগ্রহণ যেমন হয়েছে এবং যোগদানও সেখানে হয়েছে। এই মুহূর্তে সঠিক সংখ্যা নিরূপণ করা হয়তো এটা আমাদের এই সাংগঠনিক যে পরিকাঠামোগত যে ধাঁচে গিয়ে আমরা সেটাকে নির্ণয় করার ক্ষেত্রে পুরোপুরি আমাদের কাছে হিসেবটা নেই। তবে গত বছর দেড়েকের মধ্যে প্রায় 30,000-এর উপরে ভোটার আমাদের দলে যোগদান করেছে। তো আমাদের দলীয় যে কর্মী সংখ্যা এটা বহুগুণ বেড়ে গেছে, এটা নিশ্চিত। কিন্তু এটাও তো হয়েছে যে কংগ্রেস থেকে এবং ইউথ একটা বড় অংশ বিজেপি দলে যোগ দিয়েছে, সেটা তো হয়েছে 2023 পরেও। দেখুন, একটা সর্বভারতীয় পরিস্থিতির সম্মুখীন হয়ে সিদ্ধান্ত এক সময় যেটা হয়েছিল যে বিকল্প শক্তি রূপে বিজেপিকে বেছে নিয়ে বিজেপির যে 1.5-2% ভোটের যে অবস্থান এই রাজ্যে ছিল, সেখানে ওই পরিবর্তনমুখী একটা মানসিকতার কারণে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে। বর্তমানে এই অবস্থাটা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং যারাই একসময় ভেবেছিলেন যে বিজেপি ক্ষমতাসীন হলে এই রাজ্যের মানুষের উন্নয়ন হবে, এই রাজ্যের যুবক যুবতীরা তারা কর্মসংস্থান পাবে, এই মানসিকতা নিয়ে যারা বিজেপি দলে গিয়েছিলেন একটা বিরাট অংশ হতাশ হয়ে এবং বর্তমান বিজেপি তার দল পরিচালনা বা তার সরকার পরিচালনায় তাদের যে ব্যর্থতাই আমি বলবো, এতে করে অনেক যুবক যুবতীরা তারা শিফট করেছে। বিশেষ করে আমাদের কংগ্রেস দলে বা জাতীয় দলের যে মূল স্রোত এর সঙ্গে থাকার অভিপ্রায় নিয়েই তারা দলে ফিরে আসে। কংগ্রেস হিন্দুবাদী দল, বিজেপি হিন্দুবাদী দল, কিন্তু কংগ্রেসের স্পেসটা অনেক বড়, মানে এটা আমার ব্যক্তিগত চিন্তাও করি বা ইন জেনারেলও। তো সেই জায়গাতে আপনার কি মনে হয় না যে কংগ্রেসের শক্তি বিজেপির শক্তিশালী করছে ওভারঅল ইন্ডিয়াতে? আমি প্রথমত একটা কথা বলবো, কংগ্রেস দল তার যে আইডিওলজি, কংগ্রেস দল হলো ধর্মনিরপেক্ষ দল, মনে করে যে সব অংশের মানুষকে নিয়েই এই দেশটাকে উন্নত করতে হবে, দেশের বিকাশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কংগ্রেস উগ্র হিন্দুত্ব বা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের মনুবাদী
আদর্শে কখনো কংগ্রেস দল এটা বিলিভ করে না, যার জন্য বিজেপির সঙ্গে কংগ্রেসের একটা বিশাল আদর্শগত পার্থক্য আছে। তাছাড়া আমি তো বলছি যে একটা সময়ে বামফ্রন্টকে পরাজিত করা এবং এখানে সরকার গঠন করার জন্য বিকল্প হিসাবে বাম বিরোধী ভোট শিফট করেছে বিজেপিতে। এটা যেমন কংগ্রেস থেকে গেছে, কংগ্রেস ছাড়াও অন্যান্য দলের ভোটও বিজেপির বাক্সে গেছে, বিজেপিকে শক্তিশালী করেছে। তো এই মুহূর্তে বিজেপি দল তার দল ও সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যর্থতার নজির তারা করেছে, এতে করে হ্যাঁ আপনি বলতে পারেন, আমি তো নাম ধরে বলতে পারি যে অনেকেই আজকে এই মন্ত্রিসভার অনেকেই সদস্য যারা মন্ত্রী হিসাবে আছেন, এমএলএ হিসাবে আছেন, তারা অনেকেই একসময় কংগ্রেস দলে ছিল, এখন কংগ্রেস দল থেকে বিজেপি দলের মন্ত্রী, এমএলএ, বিধায়ক বা নেতা রূপে তারা কাজ করছেন। কিন্তু তৃণমূল স্তরে একটা ব্যাপক ইরোশন হয়েছে এবং সেখানে কংগ্রেস দল তার যে পুরনো শেকড়, তার যে হারানো জমি, এই জমি অনেকটা শক্তিশালী করতে সক্ষম হয়। আপনার কি মনে হয় না যে প্রদ্যুৎ কিশোর কংগ্রেস থেকে বের হওয়ার ফলে কংগ্রেসের ক্ষতি হয়েছে, ত্রিপুরাতে বিশেষ করে? আমাদের রাজ্যে আমরা 2023 সালে আগে এই রাজ্যে ত্রিপুরা মথা আদিবাসীদের তাদের ভাবাবেগকে তারা কাজে লাগিয়েছে। প্রদ্যুৎবাবু কংগ্রেস দলে ছিলেন, শুধু প্রদ্যুৎবাবু নয়, প্রদ্যুৎবাবুর যিনি স্বর্গীয় পিতা কিরিট বিক্রম কিশোর দেববর্মন, উনি আমাদের দলের সাংসদ ছিলেন। ওনার মাতা বিভু কুমারী দেবী, উনি আমাদের দলের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। ধারাবাহিকতার সঙ্গেই উনি কংগ্রেস দলে ছিলেন, কিন্তু উনি কংগ্রেস দল থেকে বেরিয়ে যে স্লোগানটা সামনে রেখেছিলেন, কংগ্রেস আদর্শের সঙ্গে আপোষ করে না, কংগ্রেস তার যে মূল ভিত্তি অহিংসা, সাম্য, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যে লড়াই, এর সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না। কংগ্রেস দল কোনো জাতি, বর্ণ, সম্প্রদায়কে তাদেরকে হাতিয়ার করে রাজনৈতিক লাভালাভের প্রশ্নে কাজ করে না। এই যে স্লোগান ছিল ত্রিপুরা মথা তো পরবর্তী সময়ে জন্ম নিয়েছে। এই যে পয়লা জাতীয়লা পার্টি, আপনার একটা সামাজিক সংগঠনের প্ল্যাটফর্ম থেকে যারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আওয়াজ তুলেছিলেন, বা এক সময় এই সেন্টিমেন্ট দেওয়ার জন্য ওয়ান লাস্ট ফাইট, যারা এটা পরে প্রথমত আপনার আইপিএফটি করেছিল, এটা প্রদ্যুৎ কিশোর মনে হয় হাইজেক করেছে। এটাই আমি বলছি, সিএএ নিয়ে লড়াই হয়েছে, সিএএ বিরোধিতা করে আন্দোলনে আদিবাসী যুবকরা পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছেন। এই ধরনের আবেগ যখন আদিবাসীদের একটা বড় অংশকে প্রভাবিত করে চলেছিল, তখন একটা রাজনৈতিক দলের জন্ম দিয়ে ওই ত্রিপুরা ল্যান্ড বলে যে স্লোগান আইপিএফটি দিয়েছিল, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটাকে গ্রেটার জুড়ে দিয়ে
সারা ত্রিপুরা রাজ্যে যে আহ, আদিবাসীদের ভাবাবেগকে যেভাবে কাজে লাগানো হয়েছে। তবে এর পেছনে একটা রাজনৈতিক আহ, বড় আহ, অঙ্ক কাজ করেছে। কারণ বিজেপি বুঝে গিয়েছিল যে 2023-এ তাদের ক্ষমতায় ফেরা এটা অনিশ্চিত, এবং এটাকে নিশ্চিত করার জন্যেই তখন এই মথার যে স্লোগান, এই স্লোগানকে আদিবাসীদের মধ্যে আরো এটাকে ব্যাপকভাবে কিভাবে প্রভাব ফেলা যায়, এবং সেখানে তাদেরকে 2023-এর নির্বাচনে সংরক্ষিত আসন সহ মোট 42টি সাধারণ আসন নিয়ে এই যে নির্বাচনের লড়াইটা, এই লড়াইটার পেছনেও একটা রাজনৈতিক অঙ্ক ছিল, যার পরিপ্রেক্ষিতে বিজেপি ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার কিছুদিন আগে এই যে বিভিন্ন সময়ে যে লড়াইটা আদিবাসীদের তাদের স্বার্থ, তাদের কল্যাণের কথা মাথায় রেখে এটা হয়েছিল, এই লড়াইয়ের আলটিমেট কি? আলটিমেট যেটা এতদিন পেছন থেকে হয়েছিল, সরকারে যোগ দিয়ে এই জিনিসটা পরিষ্কার এখন সাধারণ আদিবাসী থেকে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে, যে এই যে ত্রিপুরাল্যান্ড নিয়ে যে মুভমেন্ট, এই মুভমেন্ট আসলে কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য, তাদের ক্ষমতা ভোগ দখল করার জন্য, তাদের পারিবারিক সমৃদ্ধির জন্য। এই বিষয়গুলি যখন ধীরে ধীরে জনসম্মুখে আসতে শুরু করেছে, মানুষের কাছে এই চিত্রটা পরিষ্কার হয়েছে যে 2023 সালে আসলে এই নির্বাচনী যে লড়াই, এই লড়াইয়ে আমাদের পরাজয়ের মূল চাবিকাঠিটা কি ছিল। কিন্তু ত্রিপুরাল্যান্ড যে সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করছে, সেটার মধ্যে আদিবাসীদের যে আপনার ইন্টেলেকচুয়াল লেভেল, তাদের একটা বড় রকম সাপোর্টও আছে। ইন জেনারেল সাধারণ মানুষ ওই ইমোশনটাকে কাজে লাগিয়ে এখন অবধি তো টেনে যাচ্ছে, এবং রকেট গতিতে তার উত্থানও হয়েছে। আস্থা বলে যে সভা হলো, এই সভাতে ওরা থানসা ডাক দিয়েছে। আবার বিজেপিও কয়েকদিন পরে বিজেপির প্রাক্তন সাংসদ ওর বিরুদ্ধেই বলছে। আর মাঝে মধ্যে মনে হয় ত্রিপুরা মথা আর বিজেপি কি অপরের প্রতিপক্ষ, না একসঙ্গে সংসার করছে? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না দেখেন, রাজনীতির অঙ্ক কষা নানাভাবে হয়। আপনি আদিবাসীদের মধ্যে যারা বুদ্ধিজীবী, আপনি তাদের কথা বলছিলেন, হ্যাঁ, একটা সময়ে বুদ্ধিজীবীদের মধ্যে একটা বড় অংশই তাদেরও ধারণা ছিল, কারণ এই রাজ্যের আদিবাসীরা আমরা বারংবার দেখেছি একটা দীর্ঘ সময় তাদের এই ধারণাটা ছিল যে তাদের উন্নয়ন, তাদের বিকাশ, তাদের ক্ষমতায়ন, এটা তারা তাদের আঞ্চলিক প্ল্যাটফর্ম থেকে তারা সেটা করতে সক্ষম, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা বারংবার বিভিন্ন আঞ্চলিক দলে তারা বিভক্ত হয়েছে। সেখান থেকে তারা তাদের দাবি দাওয়া এগুলি আদায় করার জন্য তারা এই প্রচেষ্টা নিয়েছে। কিন্তু আজকে এই সময়ে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ তারা তাদের এই ধারণাটা পাল্টেছে। আমরা গত 2 বছরে আদিবাসী বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে আমাদের দলে সামিল করতে সক্ষম হয়েছি, এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক দায় দায়িত্বে তারা ছিলেন, এবং তারা মথার প্রতি তাদের সমর্থন ছিল। এদের মধ্যে এই পরিবর্তনটা পরিলক্ষিত হচ্ছে, এবং তারাই এখন এটা এই স্লোগানটা তুলতে শুরু করেছেন যে
এই রাজ্যেরই বলুন, সারা দেশেই বলুন, কারণ এরা দেখেছে বিজেপি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আদিবাসীদের জন্য কিছু করেনি। আদিবাসীদের যেখানে উন্নয়নের কথা তারা বিজ্ঞাপনে প্রচার করছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা এটা বলছেন, বাস্তবে কি? বাস্তবে আদিবাসীদের তাদের মূল যে দাবি, তাদের বাসস্থান, জল, জমি, জঙ্গল, এর যে অধিকার, এই অধিকারেই তো আজকাল খর্ব হয়ে যাচ্ছে। শিক্ষিত আদিবাসী বেকার যুবক যুবতীদের তাদের কর্মসংস্থান, তারা যেমন একদিক থেকে তাদের এটা বন্ধ হয়ে আছে, সংরক্ষণ থাকা সত্ত্বেও আজকে নিয়োগ নেই, ব্যাকলগ দিন দিন বাড়ছে, পদের অবলুপ্তি হচ্ছে, এবং সেখানে দেশের সরকার, রাজ্যের সরকার তারা প্রকৃত অর্থেই তো আদিবাসীদের জমি কেড়ে নিতে চাইছে। এই যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে কর্পোরেটদের তাদের জমি দিয়ে দেওয়া হচ্ছে, খনি দিয়ে দেওয়া হচ্ছে, গাছ কেটে জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, যে অধিকার শর্ত দিয়েই সরকারে তারা আসীন হয়েছে, এটা তো কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের রাজ্যেও কি? আমাদের রাজ্যেও তো 100 বছর 150 বছর ধরে যারা জঙ্গলে বসবাস করতেন, যে জঙ্গলের উপর যাদের জীবন জীবিকা নির্ভরতা ছিল, আজকে সেগুলিকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে বহিরাগত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিভিন্ন কর্পোরেটদের হাত। ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা তারা এটা বুঝতে পারছে যে তাদের উন্নয়নের কথা বলে যারা আঞ্চলিক দলের নামে নিজেদের স্বার্থসিদ্ধি করে চলেছে, নিজেদের ভোগ বিলাস, নিজেদের পারিবারিক প্রতিপত্তি, সেগুলি যারা একটা অংশ বাড়াচ্ছে, বাকি যে যারা সত্যিকারের উন্নয়ন বিমুখ, এই অংশটা কিন্তু এখন ধীরে ধীরে তারা পরিবর্তন করছে। ওরা মনে করে যে আমি যদি ত্রিপুরা ল্যান্ড করি তাহলে আমাদের সব সমস্যার সমাধানে যাও। গ্রাসরুট লেভেলে সেটাই, যেটা আইপিএফটিও করেছিল, এখনো কিন্তু জিনিসটা আছে। কিন্তু আমরা যাই বলি মানে একসময় এটার ব্যাপকতা ছিল, এখন এটা ধীরে 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 এর পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, কারণ আমাদের আদিবাসী নেতারা এরা মানে একদম গিরিকন্দরে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা আজকে মিটিং করছে, আলোচনা করছে, মানুষ সাড়া দিচ্ছে। এতে করে বোঝা যায় যে পরিবর্তন তো আর একসঙ্গে হয় না, পরিবর্তন ধীরে ধীরেই হবে, এবং এটা পরিবর্তনশীল যে ব্যবস্থাপনাটা, এটা কিন্তু এই রাজ্যে এটা শুরুয়াত হয়ে গেছে। আমি যদি বলতে যে বাম বিরোধী যে আদিবাসী যে জনসমর্থন, এটা কংগ্রেসের সঙ্গে সব সময় ছিল। এখন এই রাজ্যে তো দুইটাই মেরুকরণ ছিল, কমিউনিস্ট, কংগ্রেস। কংগ্রেস ছিল, তো কমিউনিস্টের বাইরে যারা তখন তাদের কংগ্রেস হিসাবে বিবেচিত হতো। বর্তমান পরিস্থিতিতে আমি তো বললাম যে 2018 সালের আগে এই রাজ্যে একটা বিকল্প সরকার দেওয়ার জন্য, এবং মানুষ, বাম বিরোধী মানুষ তারা শিফট করেছিল, এবং এই পরিস্থিতিতে আবার মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি দেশের সরকার বা রাজ্যের মধ্যেও তারা ক্ষমতাসীন হয়ে তারা জনস্বার্থে বা জনকল্যাণে তারা কাজ করে না বলেই আজকে আবার মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নেয়। ককবরক লিপি বিতর্ক বহুদিন ধরে চলছে।
কংগ্রেসের স্ট্যান্ড কি এই বিষয়ে? একদম গোড়া থেকেই আমাদের স্ট্যান্ড ছিল, আমরা বলেছি রোমান হরফে ককবরক লিপিকে এটাকে লিপিবদ্ধ করা। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের থেকে বিভিন্ন দলে স্ট্যান্ড বিভিন্ন রকম হয়েছে। তো এটা নিয়ে তো আর নতুনভাবে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভা করে সেখানে আমাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা বহু পূর্বেই এটা ঘোষণা দিয়েছি এবং বরাবরই আমরা রোমান হরফে এই ককবরককে লিপিবদ্ধ করার জন্য আমরা এটা বলে এসেছি। আচ্ছা, ছোটবেলা আমিও দেখছি কংগ্রেস এবং সিপিএম একটা সাপে নেউলের সম্পর্ক ছিল ত্রিপুরায়, এবং 2023 সালে আপনারা অ্যালায়েন্স করলেন। চিন্তা করলে কংগ্রেসের লাভই হয়েছে। হ্যাঁ, আপনার কি মনে হয় না সাধারণ কংগ্রেসের মধ্যে একটা বাজে বার্তা গেছে, মানে এই বিষয়টা নিয়ে? দেখুন, রাজনীতি সবসময় এটা পরিস্থিতি এবং পরিকাঠামোর উপর নির্ভরশীল। আমাদের রাজ্যে কেন, সারা দেশেই তো আমরা ইন্ডিয়া জোটে আমাদের প্রতিপক্ষের রাজনৈতিক যে বিরোধিতা, এই বিরোধিতা আমরা চালিয়ে যাচ্ছি। রাজনীতিতে শত্রু হিসাবে আমরা এটাকে বৈরিতা আমরা কখনো দেখি না। রাজনৈতিক শত্রু আমাদের আদর্শগত লড়াইয়ের পথ ভিন্ন থাকে, মত ভিন্ন থাকে, কিন্তু এই লড়াইটা এটা বাস্তব পরিস্থিতির নিরিখে আজকের দিনে এই রাজ্যের মানুষ চায় যে বর্তমান যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতাসীন এই বিজেপিকে তাদেরকে ক্ষমতাহীন করে দেওয়া। এই পরিস্থিতিতে জনগণের যে চাহিদা, এই চাহিদার বাস্তব রূপ এটা 2023 সালে এটা পরিলক্ষিত হয়েছে। আমরা মনে করি যে এতে মানুষ আমাদের এই যে প্রেক্ষাপট 23-এ তৈরি হয়েছিল সেটা মানুষের চাহিদা অনুসারী সেটা সংগঠিত হয়েছিল। সামনে এডিসি ইলেকশন এবং ত্রিপুরাতে সম্ভবত এএমসি ইলেকশনও আছে। কংগ্রেসের অ্যালায়েন্স থাকবে না কংগ্রেস এককভাবে লড়াই করবে? না, দেখুন, আমি তো আগেও বলেছি যে কংগ্রেস দল পরিস্থিতি এবং পরিকাঠামো এই দুইটা বিষয়কে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা সারা দেশেই আমাদের এই দল পরিচালিত হচ্ছে এই মানসিকতাকেই সামনে রেখে। আমরা আমাদের মূল এজেন্ডা হলো বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করা। আমরা এই মুহূর্তে আমাদের বিজেপি বিরোধী লড়াইটাকে আরও তীব্র করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ইলেকশন তো আরও প্রায় 2 বছরের উপরে। নির্বাচনে লড়াই করার জন্য দলকে প্রস্তুত করতে হবে এবং সেই অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্ত। রিসেন্টলি যে ওয়ান নর্থ ইস্ট যে র্যালিটা হলো আগরতলাতে, ভিনসেন্ট পালা বলছেন, মানে আপনার দলের নেতা বলেছেন যে ডোন্ট বি মিসলেড, ওয়ান নর্থ ইস্ট অ্যান্ড বিজেপি আর দ্য সেম টিম। আপনার কি বক্তব্য? দেখুন, উনি পালা সাহেব ঠিকই বলেছেন এই কারণে আমরা 23 সালের আগে দেখেছিলাম যে বিজেপি বিরোধী মথা নির্বাচন শেষ হওয়ার পর তারা বিজেপি আর মথা মিলে জোট করে আরেকটা প্লট যদি এর প্রেক্ষাপট প্রস্তুত করার জন্য যদি এরা মাঠে থাকেন, কারণ সামনে এডিসি নির্বাচন। আমরা মনে করি
যারাই বিজেপির সঙ্গে বা বিজেপিকে সমর্থন করে যাবে তাদের বিরুদ্ধে লড়াইটাকে কনসেন্ট্রেট করতে হবে। এখন কোনো প্ল্যাটফর্ম যদি সরকারের থেকে সরকারের মুখ হয়ে সাংগঠনিকভাবে তার বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে সাধারণ আদিবাসীদের তাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমার মনে হয় এই রাজ্যে আর এই স্কোপ নেই। আমরা আদিবাসীদের মধ্যে আমরা যেখানেই আমরা যাচ্ছি সেখানে আমরা রেসপন্স পাচ্ছি এবং এটাকে ঠেকানোর জন্য আরেকটা অভিপ্রায় নিয়ে মাঠে নামার যে প্রচেষ্টা এটা চলছে। তবে ত্রিপুরার ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তন এটা কেউ আটকে রাখতে পারবে। সবচেয়ে বেশি ক্রেডিবল লিডার প্রদ্যুৎ কিশোরকে মনে হয়। কেন মনে হয়? উনি নিজে পার্টি তৈরি করে আজকে রকেট গতিতে উত্থান এডিসিতে হয়েছে এবং সাম্প্রতিক বিধানসভা ইলেকশনে অ্যাজ এ লিডার প্রদ্যুৎ কিশোরকে আপনার কেমন লাগে? দেখুন, ব্যক্তিগতভাবে উনি তো কংগ্রেস দলে ছিলেন, কংগ্রেস হিসাবে ওনাকে চিনি, উনি কংগ্রেস দলে এক সময়। তবে আদিবাসী জনগোষ্ঠীর সংগঠনগুলিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বকে দেখেছি। এক সময় এনসি দেববর্মা ছিলেন, এক সময় বিজয় কুমার রাঙ্খল ছিলেন, শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জামাতিয়া, এইরকম সোকল্ড অনেক লিডারকে আমরা এই রাজ্যের মানুষ দেখেছি। তাদের রাজনীতিতে তাদের উত্থান হয়েছে, আবার একটা পরিস্থিতিতে তাদেরকে ওই রাজনৈতিক ময়দানে তাদেরকে টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছে। এখন ধরুন আমি যদি বলি, এখন তো আদিবাসীদের মনে প্রশ্ন যে নো কম্প্রোমাইজের জায়গায় কম্প্রোমাইজ হলো কেন? কেন আনারস সিম্বল থেকে পদ্মফুল সিম্বলে নিজের আপনার বোনকে প্রতিদ্বন্দ্বিতায় লড়াতে হলো? কেন আজকে যে পয়লা জাতীয়লা পার্টি কংগ্রেস ত্যাগ করার পেছনে একটা বড় কারণ ছিল যে সিএ এর বিরুদ্ধাচরণ করা। তো আজকে এই সিএ যখন লাগু করছে তখন এর বিরুদ্ধাচরণ কেন হচ্ছে না? বা এই স্ট্যান্ড কোথায়? যারা রক্ত দিল, যাদের শহীদ হলো, এই শহীদের রক্তে কি মূল্যায়ন? তো ন্যাচারালি এটা মনে হতে পারে এখনো তো অনেক আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যারা আঞ্চলিক দলের প্রতি তাদের সহানুভূতি তারা দেখাচ্ছেন, কিন্তু এটা সময়ই বলবে যে কে কতটা সাকসেস। আপনার পুরাতন সাথীরা এখন বিজেপির মন্ত্রী, বিধায়ক, মাঝে মধ্যে কথা হয়? না, দেখুন, আমরা তো সংকীর্ণ রাজনীতি করি না। সংকীর্ণতা আমাদের মানে দলের এটা আদর্শগত দিক না। আমরা সব অংশের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে কথা বলে আমরা দলের যে মূল যে আদর্শ, এই আদর্শের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করি না। আর ব্যক্তিগত যোগাযোগ অনেকের সঙ্গেই আছে, কথা হয়, কিন্তু যারা কংগ্রেস দলের হয়ে কংগ্রেস দলকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টাকে যারা বিভিন্ন সময়ে যারা উৎসাহ দিয়ে এসছেন, তাদের প্রতি আমরা সাবধানতা অবলম্বন করেছি। যারা আগে কংগ্রেস ছিল তারা এসে আবার কংগ্রেসের ভবনে হামলা আক্রমণ করছে, করে, এগুলো কিরকম লাগে ভাবলে? আমার সত্যি এই জিনিসটা, মানে আমি তো কোনো রাজনৈতিক দলের না, আমার এটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। তাছাড়া যারা, কারণ আমি মনে করি না বিজেপি দলে বর্তমানে তাদের যে সরকার বলুন বা দল, এখানে আদর্শর কোনো বালাই আছে, বা তারা কেউ মনে করেন
যে বিজেপিতে থেকে একটা আদর্শ নিয়ে কাজ করতে হবে, সেখানে প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতাটা স্বার্থ সিদ্ধি করার জন্যই একটা প্রতিযোগিতা। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে বেশি কথা বলার কোনো সুযোগই নেই। আপনার রাজনৈতিক জীবনে কোনো আফসোস আছে? বুঝলাম। আপনার রাজনৈতিক জীবনে কোনো আফসোস আছে যে মনে হচ্ছে আমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে রাজনীতি করার ক্ষেত্রে? না, আমি সেই ক্ষেত্রে বলবো একটা ভুলই আমি করেছি, সেটা হলো আমি একসময় বিজেপি দলে যোগদান করেছি। বিজেপি দলে যোগদান করার পেছনে সেদিন আমাদের কাছে মনে হয়েছিল যে এই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। একটা দীর্ঘ সময় এখানে বামফ্রন্টের সরকার ছিল এবং সেই সরকারটাকে পরিবর্তন করার জন্য আমাদের জনগণের দিক থেকে একটা প্রেশার ছিল এবং এই প্রেশারটাকে আমরা তখন বাস্তবে রূপ দিয়ে এটা জনগণকে তাকে সন্তুষ্ট করার জন্য চেয়েছিলাম। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই যেটা মনে হয়েছে যে আসলে তাদের কোনো নীতি আদর্শ বালাই নেই, তারা কোনো রাজনৈতিক কর্মসূচির প্রতি বিশ্বাস রাখে না। কিছু স্বার্থান্বেষী মানুষের এক জায়গায় সমবেত হওয়া, তো এর থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা গোড়া থেকেই ছিল এবং এতে করে আমার মনে হয়েছে যে আমার মনে একটা পাপবোধ যে আমি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছি যেখানে গিয়ে মানুষের জন্য জনকল্যাণের কাজ সেটা করা কোনোভাবেই সম্ভব ছিল না, এটা বুঝতে পারিনি। আর বুঝতে পারিনি বলেই আবার পরিবর্তন করে নিজ জায়গায় ফিরে এসেছি। তবে এটাতে আমি এই যে পাপবোধটা, এটা নিয়েই আমার আফসোস হয় যে কেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলাম। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, শত্রুও নেই, আছে শুধু স্বার্থের সম্পর্ক। এই ব্যাপারে আপনার কি মত? না দেখুন, রাজনীতিতে বন্ধু নেই শত্রু নেই এটা যেমন ঠিক, তবে আদর্শগত রাজনীতিতে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে মূল্যায়ন করতে হয়। এই ডিফারেন্সটাকে দলের স্বার্থে এটাকে যেমন শ্রদ্ধা জানাতে হবে, এটাকে বিশ্বাস রেখে কাজ করতে হবে। স্বার্থের বিষয়টা তো আমার মনে হয় যে এটা ব্যক্তিগত স্বার্থ না, এটা জনস্বার্থ এবং জনগণের প্রয়োজনটাকেই প্রাধান্য দেওয়া। এই স্বার্থে যারা রাজনীতি করেন তারা প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণেই তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য নিষ্ঠা এটা সবসময় বজায় থাকবে এবং এটাকেই পাথেয় করে রাজনীতিতে এগিয়ে যাওয়া। ভোট যদিও দূরে, আমার শেষ প্রশ্ন, কংগ্রেসকে পুনরুজ্জীবন করতে হাইকমান্ডের কি নির্দেশ? প্রায় 1 বছর, এই ডিসেম্বরের 31 মধ্যে আমাদের সাংগঠনিক যে পরিকাঠামো এটা সব সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শক্তিশালী করা। আমরা ইতিমধ্যে আমাদের বুথ লেভেল যে কমিটি, পিএলএ নির্বাচন, আমাদের মণ্ডল কমিটি গঠন, ইতিমধ্যে আমরা মণ্ডল কমিটি সম্পূর্ণ করতে পেরেছি। এটি মণ্ডল কমিটি, মানে মণ্ডল তো আমাদের এক একটা কংগ্রেস দলে প্রতিটা ব্লকে, একটা ব্লকের মধ্যে কয়েকটি বুথ নিয়ে একটা মণ্ডল কমিটি হয়। আচ্ছা, এরকম একটা ব্লকে 6টা 7টা 8টা এই ধরনের মণ্ডল হয় এবং এই মণ্ডলগুলি বুথ কমিটিগুলিকে পরিচালনা করে। এই যে 5টা 6টা 7টা বুথ নিয়ে একটা মণ্ডল, এই মণ্ডল এই 6টা বুথ পরিচালনা করবে এবং বিএলএদের পরিচালনা করবে। তো এখন যেহেতু সারা দেশে এসআইআর এটা পর্যায়ক্রমে এটা হচ্ছে বা হবে, তো ন্যাচারালি মানুষের ভোটাধিকার হরণ করেই বিজেপি
ক্ষমতায় টিকে থাকতে চাইছে বা তারা ক্ষমতায় ফিরছে। এই নিয়ে সারা দেশব্যাপী আমাদের নেতা মল্লিকার্জুন খার্গেজি, বিশেষ করে রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, তারা লড়াইয়ে অবতীর্ণ। মানুষের ভোটাধিকার রক্ষা করা, বৈধ ভোট বাতিল করার যে একটা অপচেষ্টা। প্রয়াস, এই অপচেষ্টাকে রোধ করা, এটা হলো আমাদের বুথ লেভেল সংগঠনের মাধ্যমে এটাকে প্রতিহত করার কাজটা। তো ন্যাচারালি আমি আমার দলের সমস্ত নেতা, তৃণমূল স্তরের যারা কাজ করছেন, যারা আমাদের সক্রিয় কর্মী, তাদের কাছে আমার বার্তা থাকবে যে মানুষের ভোটাধিকার রক্ষা করতে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বুথ লেভেল কমিটি গঠন করো, বুথকে শক্তিশালী করো এবং এসআইআর এর ব্যাপারে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য দায়িত্ব পালন করো। নিষ্ঠাবান কর্মী তৈরি করার ক্ষেত্রে আমাদের সকলের সমষ্টিগত প্রয়াস, সমষ্টিগত আমাদের পদক্ষেপগুলিকে আমাদের তুলে ধরতে হবে। ত্রিপুরা থেকে এসআইআর 2005 সালে লাস্ট হয়েছিল। এসআই, হ্যাঁ, 2005 সালে এটা স্পেশাল ইন্টারিম যে রিভিশনটা এটা হয়েছিল। এখন তো আমাদের কাছে যতটা খবর, আমরা এই রাজ্যের নির্বাচন আধিকারিককেও জানিয়েছি, ভেতরে ভেতরে এই কাজগুলি এগুলি শুরু হয়ে গেছে। তাই আমাদের সাধারণ কর্মীদের অ্যালার্ট করার বিষয়টাও আমরা মাথায় রেখেছি। কংগ্রেস আবার পুরনো দিন ফিরে পাবে? সারা দেশ এখন কংগ্রেসকে নিয়েই ভাবছে। কেননা আমি বলি, আদিবাসী বলুন, দলিত বলুন, পশ্চাৎপদ বলুন, সংখ্যালঘুদের কথাই বলুন, কিষাণ, শ্রমিক, গরিব অংশের সমস্ত অংশের মানুষকে নিয়েই কংগ্রেস বিগত দিনেও তার যে ভাবনা, তার প্রশাসনের যে কার্যকারিতা, এগুলি সারা দেশের মানুষ আজকে উপলব্ধি করছে। যারা একসময় হিন্দুইজমের কথা বলেছে, হিন্দুত্বকে ক্যাপিটাল করে কাজ করেছে, আজকে দেখা যাচ্ছে আদিবাসী, দলিত, পশ্চাৎপদ বা অন্যান্য যারা অতি নিম্নবর্গের বা দরিদ্র শ্রেণীর মানুষ, এই হিন্দু হলেও তাদেরকে হিন্দুত্ববাদী দল তাদেরকে রিকগনাইজ করে না। অত্যাচার তাদের উপর নামিয়ে নিয়ে আসা হচ্ছে। আজকে ন্যায় বিচার, তাদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা জাতীয় কংগ্রেস দল করছে। ন্যাচারালি সারা দেশে কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প এটা এই মুহূর্তে অন্তত দেশের মানুষ ভাবতে পারে না। কংগ্রেস ইন্ডিয়া জোটের থেকে সারা দেশব্যাপী যে লড়াই করছে, এই লড়াইটাকে শক্তিশালী করতে হবে। জাস্ট একটা কিডিং কোশ্চেন, আমার তো মনে হয় এখন যারা বর্তমানে যেসব কংগ্রেস নেতারা বিজেপিতে আছে, আমার মনে হয় চেঞ্জ হলে ওরা তো আবার কংগ্রেস দলে ফিরে আসবে। কি মনে হয় আপনার? দেখুন, সিদ্ধান্ত কে কি নেবে এটা তো আমি নিজেও বলতে পারি না বা আগাম কিছু বলা যায় না। তবে কংগ্রেস দল পরিচ্ছন্ন এবং যোগ্য নেতৃত্ব সম্পন্ন মানুষকে দলে জায়গা করে দেওয়ার জন্য আমরা বারবার আহ্বান রাখছি এবং আমরা চাই রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের রাজনৈতিক বাতাবরণ, আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, এটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে একটা সম্মিলিত প্রচেষ্টা, এটা শুভ উদ্দেশ্য সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ করে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি কেউ কোনো দল থেকে এগিয়ে আসে, আমরা ওই ক্রাইটেরিয়াটাকে সামনে রেখে নিশ্চয়ই আমরা তাদেরকে গ্রহণ করব। নমস্কার। আপনাকে নমস্কার।